হ্যালো। তো আজকের গল্পের শুরুতে আমরা রোবটদের একটা আর্মি দেখতে পাই যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। এই রোবটগুলো শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বা এমন সব কাজের জন্যই তৈরি করা হয়েছিল যেই কাজগুলো মানুষ করতে চায় না। কিন্তু হঠাৎ করেই তাদের সিস্টেম মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায়। পরে তারা নিজেরাই চিন্তা করতে শিখে নেয় আর সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত মানুষ নেবে না, তারা নিজেরাই নেবে। এরপর মানুষ আর রোবটদের মধ্যে 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলতে থাকে, যেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। মানুষরা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু রোবটদের ক্লান্ত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই এই যুদ্ধে রোবটরা প্রায় জিতেই যাচ্ছিল। কিন্তু তখনই একজন জিনিয়াস সায়েন্টিস্ট, যার নাম হলো মিস্টার থ্যান, এমন একটা ডিভাইস তৈরি করেন যা এই দীর্ঘ আর ভয়াবহ যুদ্ধটার পুরো খেলাটাই উল্টে দিয়েছিল। সে এমন একটা ডিভাইস তৈরি করেছিল যার মাধ্যমে মানুষ রোবটদের ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারত। তারপর তো মানুষ তাদের নিজস্ব হিউম্যান বট আর্মি গড়ে তুলল। হিউম্যান বট আর্মি হলো এক ধরনের সেনাবাহিনী যারা পুরোপুরি মানুষ না, অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট। মানুষের ব্রেইন বা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এদের পরিচালিত করা হয়। এখন সৈন্যদের আর নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয় না, তারা বাড়িতে বসেই রোবটদের সাথে যুদ্ধ করতে পারে। এরপর থেকে রোবটদের পরাজয় শুরু হয়। রোবটদের লিডারও বুঝে যায় এই যুদ্ধ জেতা এখন আর সম্ভব নয়। শেষ পর্যন্ত সে মানুষদের সঙ্গে একটা শান্তি চুক্তি করে। শান্তি চুক্তিতে সিদ্ধান্ত হয় সমস্ত রোবটকে মানুষের বসতবাড়ি থেকে বহু দূরের একটা মরুভূমিতে রাখা হবে। এরপর 6,000-এরও বেশি রোবটকে পাঞ্জর মরুভূমি নামের একটা হাই সিকিউরিটি জেলে আটকে রাখা হয়, যেখান থেকে বের হওয়া ছিল প্রায় অসম্ভব। মানুষ রোবটদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। যদি কেউ রোবটদের লুকিয়ে রাখে আর ধরা পড়ে, তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। যুদ্ধ শেষ হওয়ার পর মিস্টার থ্যানের নিউরোকাস্টারগুলো আর কাজে আসছিল না। কোম্পানির সেলস কমে যেতে শুরু করে। এরপর তিনি এগুলোকে আবার মার্কেটে লঞ্চ করেন। তবে এবার নিউরোকাস্টারগুলো যুদ্ধের জন্য নয়, বরং গৃহস্থলের কাজের জন্য ডিজাইন করা হয়। এই নতুন প্রোডাক্টের মাধ্যমে মানুষ একসঙ্গে 2টি কাজ করতে পারত। তাদের শরীর রোবটের ভিতরে থাকতো, কিন্তু তাদের মস্তিষ্ক সবসময় বিশ্রামে থাকতো। এখন মানুষ কাজ আর বিশ্রাম দুটোই একসঙ্গে করতে পারে। এরপর আমরা মিশেল নামের একটা মেয়েকে দেখি, যে 1 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় তার ভাই আর বাবা মাকে হারিয়েছিলেন। তার ভাই ক্রিস্টোফার ছিল একজন জিনিয়াস। যখন সে কলেজে টেস্ট দিয়েছিল, তখন জানা যায় সে আইনস্টাইনের থেকেও স্মার্ট। আইনস্টাইন যে সূত্র সমাধান করতে বহু বছর লাগিয়েছে, সেই সূত্রগুলো এই ছেলে কিছু সময়ের মধ্যে সমাধান করে দিতে পারত। সায়েন্টিফিক লেভেলের টেস্টগুলো সে এমনভাবে পাশ করত যেন এগুলো নার্সারির পরীক্ষা ছিল। মিশেল তার ভাইকে নিয়ে খুব গর্ব করে, কিন্তু এখন সেই স্মৃতিগুলো তাকে কষ্ট দেয়। এদিকে মিস্টার থরের নিউরোকাস্টারগুলো এতটাই কার্যকরী ছিল যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সেগুলো পড়া বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু মিশেল ছিল সবচেয়ে আলাদা। সে বইয়ের প্রতি ভালোবাসা অনুভব করে। সে কখনোই এমন পৃথিবীর কথা ভাবতে পারে না যেখানে সবাই একটা হেলমেট পরে আছে। এই বদলে যাওয়া পৃথিবীতে নিজের পরিবার ছাড়া সে সবসময় একাকিত্বে ভোগে। তার ফস্টার বাবা, মানে পালিত বাবা, সবসময় নিউরোকাস্টারের হেলমেট পরে একটা সোফায় পড়ে থাকতেন। একদিন রাতে যখন মিশেল বাড়িতে ছিল, তখন সে বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দেখতে পায় একটা লেবুর মাথাওয়ালা রোবট তার ঘরে ঢোকার চেষ্টা করছে। ভয়ে সে চিৎকার করে ওঠে। সে বহুবার চেষ্টা করছিল রোবটটিকে তাড়ানোর জন্য, কিন্তু রোবটটি তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার স্পিকার নষ্ট হয়ে যাওয়ায় সে কোনো কথা বলতে পারছিল না। তখন সে তার মাথার ঢাকনা খুলে মিশেলকে ঠিক করে দিতে বলে। মিশেল কিছু তার সংযোগ করতেই রোবটটি কথা বলতে শুরু করে দেয়। সে বলে, আমি ক্রিস্টোফার, তোমার ভাই। মিশেল হতভম্ব হয়ে যায়। রোবটটা একটা ছবি ধরে দেখিয়ে নিজেকে ইশারায় বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই মিশেলের বাবা টেড এসে পড়ে। সে চেঁচিয়ে বলে, তুমি আমার ঘরে রোবট ঢুকিয়ে এনেছো কেন? সে পুলিশকে ফোন করতেই যাচ্ছিল, কিন্তু মিশেল দ্রুত টেজার গান দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর মিশেল ক্রিস্টোফার রোবটকে নিয়ে একসঙ্গে পালিয়ে যায়। ক্রিস্টোফার ভাঙা ভাঙা ভাষায় বলতে থাকে, আমি মারা যাইনি। কিন্তু মিশেল কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ভাই এখন একটা রোবটের ভেতরে বন্দি। সে জিজ্ঞেস করে, তাহলে তোমার আসল শরীর কোথায়?
ক্রিস্টোফার তখন তাকে একটা মানচিত্র আনতে বলে আর এক্সক্লুশন জোন নামে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বলে আমি এখানে আছি। কিন্তু সেই এলাকা ছিল বিশাল এরিয়া। সেখানে গিয়ে ক্রিস্টোফারকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখন ক্রিস্টোফার বলে একজন ডাক্তার আছে যে সব সময় চশমা পরে থাকে, সে জানে আমি কোথায় আছি। এই কথা শুনে মিশেলের মনে পড়ে সে আগে এক ডাক্তারকে দেখেছিল যে সব সময় চশমা পরে থাকতো। হয়তো সেই ডাক্তারই জানে তার ভাই কোথায় আছে। তবে সেই জায়গায় তো যাওয়া এতটাও সহজ ছিল না। মিশেল জানতো কিছু লোক এখনো সেই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যায়। সে একটা বাক্সে সেই ব্যক্তির ঠিকানা দেখে যে রোবটদের পার্টস চুরি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। এই লোকটি তাদের ভিতরে নিয়ে যেতে পারে। এটা ভাবতেই তারা নিউ মেক্সিকোর দিকে রওনা দেয়। রাতের মধ্যেই তারা সেখানে পৌঁছেও যায়। এরপর তারা সেই ব্যক্তির অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক আসে। রোবটটা তাকে বুঝিয়ে দেয় এই সেই লোক যার নাম হলো জন। এদিকে জন একজনকে রিভলভার বিক্রি করছিল, কিন্তু সেই ব্যক্তি জনকে ধোকা দিয়ে উল্টো তার উপর বন্দুক ধরে। জন বলে দেখো ভাই, যদি তুই এই লোহার বাক্সের ভিতরে না থাকতিস তাহলে কখনোই এই ভুলটা করতিস না। আমার টাকা দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। কিন্তু সেই ব্যক্তি কথা শুনে না। তখন জন তাকে বৈদ্যুতিক শক দেয় আর তার রোবটটাকে নষ্ট করে ফেলে। জন টাকা পায়নি, কিন্তু সেই রোবটসের পার্টস বিক্রি করে সে ক্ষতি পুষিয়ে নেবে ভেবে নেয়। জনের একটা রোবট বন্ধু হচ্ছিল যে এইসব কাজে তাকে সাহায্য করত। অন্যদিকে মিশেল আর তার ভাই রোবট জনের কাছে যাওয়ার জন্য একটা ট্রাকে উঠে পড়ে। এরপর তারা এক্সক্লুশন জোনের কাছে একটা টানেলে পৌঁছায়। অন্যদিকে আমরা আরটিডিএফ অফিসারকে দেখি যে টটের অভিযোগের ভিত্তিতে মিশেলকে খুঁজছে। হয়তো মিশেল এর আগে কোনো ক্রাইম করেছিল, এই জন্য তার পায়ে একটা ট্র্যাকার লাগানো রয়েছে। একটা নির্দিষ্ট এরিয়া ছাড়া সে বের হতে পারবে না। তবে ক্রিস্টোফারের রোবট সেই ট্র্যাকারটা ভেঙে গুঁড়িয়ে দেয় যেন তার লোকেশন কেউ ট্র্যাক করতে না পারে। এদিকে ভিতরে মিশেল দেখতে পায় জন আর তার রোবট বন্ধু একে অপরের খুবই ভালো বন্ধু। তারা ঝগড়াও করত, আবার একে অপরকে ছাড়া থাকতেও পারতো না। আর জনকে দেখে মনে হচ্ছিল জনের ওই রোবট ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। এরই মধ্যে ক্রিস্টোফার রোবট এক্সক্লুশন জোনের ভেতরে যাওয়ার টানেলটি দেখতে পায়। সে মিশেলকে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভুলে একটা অ্যালার্মের ধাক্কা লেগে যায়। এতে জন সতর্ক হয়ে যায় আর বলে লুকিও না, আমি তোমাকে দেখে ফেলেছি। জনের রোবট হারম্যান বলে এটা তো একটা মেয়ে, সে এখানে কি করছে? মিশেল বলে আমি জানি তুমি ভেতরে গিয়ে পার্টস চুরি করো, ভয় পেও না, আমি কাউকে বলবো না, আমাকে শুধু ভেতরে যেতে দাও। জন তাকে বোঝায় আরে বাচ্চা মেয়ে, ওটা কোনো পিকনিক স্পট না, সেখানে সব কিছু তোমার প্রাণ নেওয়ার জন্য বসে আছে, ভেতরে গেলে তুমি অবশ্যই মারা যাবে। দুজনের মধ্যে তর্ক চলছিল। তখনই একজন অফিসার এসে মিশেলকে আত্মসমর্পণ করতে বলে। সে বলে তুমি চুক্তি লঙ্ঘন করেছো, রোবট রাখা বেআইনি, আমাকে দিয়ে দাও, না হলে জীবনভর জেলে বসতে হবে। কোনো একভাবে তারা অফিসারকে ভুল বুঝিয়ে এক্সক্লুশন জোনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখনই মার্শাল তাদের উপর আক্রমণ করে তাদেরকে ধরে ফেলে। সে ক্রিস্টোফার রোবটকে মারতেই যাচ্ছিল, কিন্তু মিশেল তাকে জেসিবি দিয়ে চাপা দিয়ে ফেলে। এরপর এই চারজন কোনো একভাবে ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানে সুরক্ষা টানেলটা ব্লাস্ট হয়ে ভেঙে পড়ে আর বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। জন রাগে মিশেলের উপর চিৎকার করে বলে তুমি জানো তুমি কি করেছো? একটু এই জায়গাটা দেখো, পরের 10 বছরও যদি হাঁটতে থাকি তবু দ্বিতীয় টানেল পর্যন্ত পৌঁছাতে পারবো না। মিশেল এই কথা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে, কিন্তু রোবট হারম্যান তাকে বোঝায় একদিন না একদিন ধরা পড়তামই। এখন যখন ধরা পড়েছি তখন এই মেয়েটাকে অনুসরণ করি চলো। সে যদি ভেতরে আসতে পারে তাহলে বাইরে যাওয়ারও নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। জনের সেখানে আরেকটি গ্যারেজ ছিল যেখানে জন চুরি করা জিনিস লুকিয়ে রাখত। তার কাছে একটা বড় মেকানিক্যাল রোবটও ছিল, কিন্তু সমস্যা ছিল যে এতে কেবল একজনের বসার জায়গা ছিল। রোবট হারম্যান মিশেলকে একা রেখে যেতে চাইছিল না, তাই সবাইকে একটা গাড়িতে বসিয়ে সে গাড়িটা কাঁধে তুলে নিয়ে চলতে শুরু করে। মিশেল তাকে জিজ্ঞেস করে তুমি তো একজন সৈনিক ছিলে, তাই না? রোবটকে মারার জন্যই ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে তোমরা দুজন কিভাবে বন্ধু হলে? জন তাকে বলে যুদ্ধের সময় আমি খুব আহত হয়ে পড়েছিলাম, সবাই আমাকে মারার জন্য ঘিরে ধরেছিল, আমার মনে হয়েছিল এটাই আমার শেষ দিন, কিন্তু তখনই এই কনস্ট্রাকশন রোবটটা আমাকে তুলে নিয়ে পালিয়ে আসে। যুদ্ধ শেষ হলে আরটিডিএফ আমাদেরকে খুঁজে বের করেছিল। আমি তাদের বলেছিলাম এটা খুব ভালো রোবট, ওকে কিছু করো না প্লিজ, কিন্তু তারা আমাদের মারতে চেয়েছিল। সেদিনও রোবট হারম্যান আমার প্রাণ বাঁচিয়েছিল।
আর তখন থেকেই আমরা দুজন পালিয়ে বেড়াচ্ছি। অন্যদিকে আমরা মিস্টার থ্যানকে দেখি, সে তার মায়ের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ গ্লিস নামের একটা রোবট আসে আর বোঝা যায় এই রোবটটা তার মায়ের ডিজিটাল ভার্সন। তো থ্যান তার সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে বারবারই এরর কেন আসছে। আমার পরের প্রোডাক্ট পারফেক্ট হতে হবে, না হলে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। সায়েন্টিস্টরা বলে ক্রিস্টোফার চলে গেছে, মানে তার মস্তিষ্কের আরেকটি অংশ কোথাও আছে, তাই আমরা সব কিছু সিঙ্ক করতে পারছি না। জানা যায় থ্যানের সব প্রোডাক্টের ডেটা সেন্টার ছিল ক্রিস্টোফারের মস্তিষ্ক, আর সেটার কারণেই সব কাজ করছিল। এরপর থ্যান মার্শালের সাথে যোগাযোগ করে আর বলে আপনার কাজ শুরু করুন। সাথে সাথে মার্শাল তার নিউরোকাস্টার পড়ে নেয়। সেটা পড়তেই মার্শাল একটা ভার্চুয়াল রিয়ালিটিতে পৌঁছে যায়। থ্যান তাকে বলে যাকে তুমি খুঁজছো তাকে আমিও চাই, বদলে তুমি যা চাইবে তাই পাবে, তবে শর্ত হলো তুমি সেই রোবটকে মারবে না। অর্থাৎ তারা মিশেলের কাছে থাকা রোবটটাকে নিয়ে কথা বলছিল। যাই হোক, মার্শাল কাজের জন্য রাজি হয়ে তার রোবটকে অ্যাক্টিভেট করে টানেল থেকে বেরিয়ে আসে। এদিকে এক্সক্লুশন জোনে তারা চারজন সেই চশমা পরা ডাক্তারকে খুঁজছিল। জন সেখানে একটা বসতি দেখতে পায়। সে ভাবছিল ভিতরে কিভাবে ঢোকা যায়। তখনই একটা বিশাল ফ্রিজ উড়ে এসে তাদের গাড়ির উপর আঘাত করে। সাথে সাথে রোবটদের একটা দল তাদের উপর আক্রমণ করে দেয়, এমনকি তারা বড় বড় ভারী জিনিসপত্র তাদের দিকে ছুঁড়ে দিচ্ছিল। এরপর রোবটগুলো তাদের আটক করে ভিতরে নিয়ে যায়। জন দেখে সেখানে অনেক রোবট আছে, তবে এরা কেউ বিপজ্জনক না। এখানে মিস্টার পিনাট নামের একটা রোবট হলো এদের সবার নেতা। সে ওদের বলে তোমরা চুক্তির শর্ত ভঙ্গ করেছো, কারণ রোবটদের সাথে মানুষদের শান্তি চুক্তিতে এটাই লেখা ছিল যে কোনো মানুষ তাদের এরিয়ায় আসবে না আর কোনো রোবট মানুষের এরিয়াতে যাবে না। মিস্টার পিনাট ওদের বলে তোমাদের এখানে থাকাটা মানুষের কাছে আমার এই ছোট্ট জগৎকে ধ্বংস করার একটা কারণ হয়ে দাঁড়াবে। আমি তোমাদের বড়জোর 10 মাইল দূরে মরুভূমিতে ছেড়ে দিতে পারি, সেখান থেকে তোমরা যেখানেই যাও, কিন্তু আর এখানে ফিরে এসো না। কিন্তু মিশেল তার ভাইকে ছাড়া সেখান থেকে যেতেই চাচ্ছিল না। সে বলে আমরা একজন ডাক্তারকে খুঁজছি, সে আমার ভাইকে কিডন্যাপ করেছে। মিস্টার পিনাট চিন্তায় পড়ে যায়, একজন ডাক্তার কেন একজন শিশুকে কিডন্যাপ করবে? তবে সে বলে হ্যাঁ, তোমার আগে এখানে একজন ডাক্তার ছিল, কিন্তু আমি তাকে বের করে দিয়েছি। জন মিশেলকে বোঝায় যদি সেই ডাক্তার এখানে না থাকে তবে হয়তো সে মারা গিয়েছে। এই জায়গা নিরাপদ নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। মিশেল সমস্ত আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু সেই রাতেই একটা রোবট তার কাছে এসে একটা চিঠি দেয়। সে বলে ডাক্তার ক্লার্ক যাওয়ার আগে বলেছিলেন যদি ক্রিস্টোফার নামে কেউ আসে তাহলে এটা তাকে দিও। চিঠিতে একটা ঠিকানা ছিল, কিন্তু সমস্যা ছিল সেটা স্ক্যাবদের এলাকায় ছিল। মিস্টার পিনাট তাদের কথা শুনে বলে ওই জায়গাটা খুবই বিপজ্জনক, সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু মিশেল তার ভাই ছাড়া কোথাও যাবে না। তার জেদের সামনে শেষ পর্যন্ত সবাই হার মেনে নেয়। তারা সিদ্ধান্ত নেয় একসাথে ওই এলাকায় যাবে, কিন্তু তারা জানতো না যে মার্শাল তাদের পিছু নিয়েছে। স্ক্যাবদের এলাকায় পৌঁছাতেই তাদের উপর আক্রমণ করা হয়। মিশেল বলে দরজা খোলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এদিকে স্ক্যাবদের দলটি তাদের আরও কাছে আসছিল। ঠিক তখনই জোরে মিউজিক বাজতে শুরু করে, যেটা শুনে স্ক্যাবরা ভয়ে পালিয়ে যায়। এরপর সবাই হঠাৎ করে নিচে পড়ে যায়, যেখানে ডাক্তার ক্লার্ক অস্ত্র হাতে তাদের স্বাগত জানায়। সে জিজ্ঞেস করে তোমরা কে? তখনই ক্রিস্টোফার রোবট তার সেই চিঠিটা দেখিয়ে বলে ডাক্তার আমি ক্রিস। এদিকে মিশেল ডাক্তার ক্লার্কের উপর খুব রেগেছিল। সে জিজ্ঞেস করে তুমি আমার ভাইকে কোথায় রেখেছো? ডাক্তার প্রথমে কিছু বলার জন্য রাজিই ছিল না, কিন্তু জন যখন তাকে একটা শক্ত ঘুষি মারে তখন সে সব বলে দেয়। ডাক্তার জানায় আমাদের লোকজন মারা যাচ্ছিল, আর মিস্টার থ্যান নিউরোকাস্টার তৈরি করেছিল ঠিকই, কিন্তু এত বড় একটা আর্মি চালানোর জন্য তাদের বিশাল কম্পিউটিং পাওয়ার প্রয়োজন ছিল। এত বড় আর জটিল সিস্টেম তখনও মানুষ তৈরি করতে পারেনি, আর আগামী 100 বছরেও করতে পারবে না। এর মধ্যেই রোবটরা পৃথিবী থেকে মানুষদের মুছে ফেলছিল। কিন্তু ঠিক তখনই আমরা তোমার ভাই সম্পর্কে জানতে পারি। দুর্ঘটনার পর সে কোমায় চলে গিয়েছিল। আমি যখন তার মস্তিষ্ক স্ক্যান করি তখন যা পেলাম তা সত্যিই ছিল অবিশ্বাস্য। তার মস্তিষ্কে আনলিমিটেড কম্পিউটেশন পাওয়ার ছিল। তাই মিস্টার থ্যান সিদ্ধান্ত নেয় তাকে কম্পিউটারের মতো ব্যবহার করবে, যে লক্ষ লক্ষ নিউরোক্যাস্টার, ড্রোন, রোবট আর তাদের সবাইকে একত্রিত করতে পারবে।
সে তার কোম্পানি দাঁড় করিয়েছিল, যার কারণেই আমরা যুদ্ধ জিতেছিলাম। কিন্তু মানুষ আর রোবটদের মধ্যে শান্তি চুক্তি হলেও ধ্যান থেমে থাকেনি। সব কিছু ঠিক মতোই চলছিল। কিন্তু একদিন ক্রিস কোমা থেকে বেরিয়ে আসে। আমি থ্যানকে বোঝানোর চেষ্টা করেছিলাম এখন আমাদের এই শিশুটিকে ছেড়ে দিতে হবে, কিন্তু থ্যান অনেক লোভী হয়ে গিয়েছিল। ক্রিস্টোফারকে ছেড়ে দিলে তার কোম্পানি ধ্বংস হয়ে যেত। ক্রিস্টোফারকে ছেড়ে দেওয়ার কথা বলায় সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি কোনোভাবে সেখান থেকে বাঁচতে পেরেছিলাম। কিন্তু যাওয়ার আগে আমি আর ক্রিস্টোফার বাইরের নেটওয়ার্কের মধ্যে একটা ছোট সংযোগ তৈরি করেছিলাম, যার কারণে আজ ক্রিস তোমাদের সাথে কথা বলতে পারছে। কিন্তু তার শরীর ধ্যানের ল্যাবে আছে। মিশেল বলে আমাকে ক্রিসের কাছে নিয়ে চলো, কিন্তু ঠিক তখনই দরজায় কেউ একজন ঘন্টা বাজায়। সে আর কেউ না, সে হলো মার্শাল। মার্শাল এসেই তাদের উপর আক্রমণ করতে শুরু করে। সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। মার্শাল বলে তোমরা রোবটরা কখনোই পরিবর্তন হবে না। সে মিস্টার পিনাটকে ধরে তার মাথার একটা অংশ ভেঙে দেয়। ডাক্তার ক্লার্ক তাদের বাঁচাতে মার্শালের সামনে দাঁড়িয়ে পড়ে। সে ভেবেছিল সে যতই নিষ্ঠুর হোক না কেন অন্তত মানুষকে মারবে না, কিন্তু হয়ে যায় ঠিক তার উল্টো। কারণ তখনই থ্যান গুলি চালিয়ে দেয়। সাথে সাথে ক্লার্ক সেখানেই মারা যায়। এরপর তারা ক্রিস্টের রোবটটা ধরে। যারাই রোবটটাকে বাঁচানোর চেষ্টা করেছিল সবাই সেখানে মারা যায়। এত নির্দয়তা দেখে মার্শালের সত্যিকার মানবিকতা জেগে ওঠে। সে মানুষদের বাঁচায় আর মিশেলকে বলে বাড়ি যাও মেয়ে, এখানে তোমার কিছুই বাকি নেই। এদিকে ক্রিস্টের রোবটটাকে এক্সক্লুশন জোন থেকে বাইরে আনা হয়। মিস্টার থ্যান তাকে ফিরে পেয়ে খুব খুশি হয়। সে তাড়াতাড়ি ক্রিস্টের ব্রেইন আর তার শরীরকে একসাথে যুক্ত করে দেয়, যার ফলে নিউরোকাস্টারে আসা সব সমস্যাগুলি নিজে থেকেই ঠিক হয়ে যায়। মার্শাল বলে তুমি আমাকে কেন বলনি যে এই রোবটের মধ্যে একজন মানুষ আছে? তুমি যা করেছো তা ভুল করেছো। এই ছেলেটা আমাদের ভবিষ্যৎ। আমি মানুষদের শান্তিতে দেখতে চাই। এখন এইসব কিছুর জন্য কাউকে তো নিজের জীবন ত্যাগ করতেই হতো। তবে মার্শালের অভিজ্ঞতা বলছিল মানুষের কষ্টই তো তাকে মানুষ বানায়। সে থ্যানকে একই কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু থ্যান তার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে মিশেল আর জন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। সে মিস্টার পিনাট আর তাদের বন্ধুদের সাহায্য চায়, কিন্তু পিনাট বলে তুমি কি চাও আমরা সবসময় যুদ্ধ করি? যুদ্ধ আমাদের কখনোই স্বপ্ন ছিল না। আমরা তো শুধুমাত্র একটু শান্তি চেয়েছিলাম। তারা আমাদের আগে হারিয়েছে। এবার আমি আমার পরিবারকে হারাতে চাই না। মিশেল তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। রোবটগুলি কখনোই খারাপ ছিল না, এমনকি মানুষরাও না। যদি কেউ খারাপ হয় তা হলো মিস্টার থ্যান। আমার ভাই ক্রিসকে ছাড়া সে কিছুই করতে পারতো না। তাই চাইলে আমরা একসাথে তাকে থামাতে পারি। তার কথা শুনে মিস্টার পিনাটের মধ্যে আশার আলো জেগে ওঠে। তারপর তারা সবাই একসাথে এক্সক্লুশন জোন থেকে বের হয়ে থ্যানের হেডকোয়ার্টারে আক্রমণ করে দেয়। এই ধ্বংসের সুযোগ নিয়ে মিশেল ভিতরে ঢুকে পড়ে। থ্যানের আর্মি জন আর তার বন্ধুদের উপর আক্রমণ করে দেয়। তারপর তারা সবাই মিলে থ্যানের রোবটগুলোকে এমনভাবে পেটায় যে থ্যানকে তাদের থামানোর জন্য আরও রোবট পাঠাতে হয়। কিছু রোবট জনের রোবট হারম্যানের সাথে লেগে বোমার মতো ফেটে যাচ্ছিল, যার ফলে তার আর্মার কোট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর্মার কোট ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে হাল ছাড়েনি আর লড়াই করেই যাচ্ছিল। অন্যদিকে থ্যান যুদ্ধের ময়দানে নেমে পড়ে সবার উপর আক্রমণ করতে শুরু করে দেয়। মিশেল তার ভাইকে খুঁজে বের করে দেখে তার ভাইকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সে তার ভাইয়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ক্রিস্টোফার শুধুমাত্র নিউরোকাস্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারছিল। এদিকে মিস্টার পিনাট আর মার্শাল একে অপরের মুখোমুখি হয়, কিন্তু এইবার মার্শাল তার উপরে আক্রমণ করেনি। সে বলে আজ আমি এমন একজন মানুষের সাথে দেখা করেছি যার মধ্যে রোবটের থেকেও কম মানবিকতা ছিল। মার্শাল আসলে মিস্টার থ্যানের কথা বলছিল। এজন্য মার্শাল আর এই অপ্রয়োজনীয় যুদ্ধের অংশ হতে চায়নি, তাই সে নিজেকে ডিসকানেক্ট করে দেয়। এদিকে মিশেল যখন নিজেকে ক্রিসের ব্রেনের সাথে সংযুক্ত করে দেয়, তখন সে সরাসরি সেই ঘরে পৌঁছে যায় যেখানে তারা তাদের ছোটবেলা কাটিয়েছিল। সে ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্রিস বলে তুমি কি আমার শরীর দেখেছো? এটা এত দুর্বল যে আমি বাঁচতেই পারবো না। এই সেন্টার আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা ছাড়া আমি শেষ হয়ে যাব। সে বলে আমি সব কিছু দেখেছি যা গত 2 বছরে ঘটেছে। আমার কারণে নির্দোষ মানুষ মারা গিয়েছে, মানুষের পরিবারগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছে। সে জানতো এই জায়গাটাকে আরও 100 বছর বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু যদি সে বেঁচে থাকে তাহলে মানবতা হয়তো একেবারে শেষ হয়ে যাবে। তাই ক্রিসের শেষ কথা হলো আমার মরে যাওয়া উচিত, আর আমাকে মরে যেতে একমাত্র তুমিই সাহায্য করতে পারো।
অন্যদিকে রোবট হারম্যান খুব আহত হয়ে পড়েছিল। হারম্যান জনকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? জন বলে, আমি তোমার কারণে বেঁচে আছি গিফটে। হারম্যান সুইচ অফ হওয়ার আগে বলে, এটাই শেষ কথা, কখনো ভুলে যেও না আমাকে। এদিকে মিশেল শুনতে পায় কেউ বলছে তাকে, তাড়াতাড়ি করো মিশেল, আমাদের কাছে সময় খুব কম। এরপর মিশেল না চাইতেও ক্রিসকে শেষ বিদায় জানায় আর তার নিউরোকাস্টার খুলে ফেলে। এক বুক কষ্ট নিয়ে এসে নিজের ভাই ক্রিস্টের লাইফ সাপোর্ট সিস্টেমটা বন্ধ করে দেয়। ক্রিস মারা যাওয়ার পর পুরো নিউরাল নেটওয়ার্কে কোলাপস ঘটে আর পুরো পৃথিবীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে সব রোবটগুলি শাটডাউন হয়ে যায়। শেষ পর্যন্ত পৃথিবী জুড়ে নিউরোকাস্টারের কাজ করা বন্ধ করে দেয় আর মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে এসে অনুভব করতে পারে যে তাদের ছাড়া পৃথিবী আসলে কত সুন্দর ছিল। অন্যদিকে জন রোবট হারম্যানের পাশে বসে বাচ্চাদের মতো কাঁদছিল। জন বলে, তুমি আমাকে হাসাতে, সেই তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমাকে সেই আবার একা একাই থাকতে হবে। হঠাৎ করে তখন হারম্যান বাইরে এসে বলে, আর কত কাঁদবে? জন তাকে ফিরে পেয়ে আনন্দে নাচতে থাকে, কিন্তু তখনই তার মনে পড়ে হারম্যান তো বলেছিল। হারম্যান বলে, আমি কখনো বলিনি যে আমি বাঁচবো না। আমি বলেছিলাম এই 8 ইঞ্চির মডেলে আসার জন্য আমাকে শাটডাউন হতে হবে। এখন তুমি তো ইমোশনাল হয়ে সব সত্য বলেই ফেলেছ, তাহলে এটা আমার কি দোষ? অন্যদিকে ক্রিসের চলে যাওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সমস্ত ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিল, স্টক মার্কেট ক্রাশ হয়ে গিয়েছিল, রাস্তায় এত ভয়ঙ্কর ট্রাফিক লেগেছিল যে সব কিছু থেমে গিয়েছিল। আর মিস্টার পিনাট চাইলেই তার সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি থ্যানকে পুলিশের হাতে তুলে দেন। এরপর যখনই মিস্টার থ্যানের করা সেই এক্সপেরিমেন্টের ভিডিওগুলো ভাইরাল হয়, তখন সব কিছুর জন্য থ্যানকেই দায়ী করা হয়। সবাই বুঝতে পারে রোবটদের সঙ্গে যুদ্ধেও তারই হাত ছিল। পুরো বিশ্ব জানতে চেয়েছিল সেই সাহসী মেয়েটা কে ছিল যে থ্যানকে সবার সামনে এনেছিল। পরে অবশ্য জনের অনুরোধে মিশেল ক্যামেরার সামনে আসে আর এই নতুন পৃথিবীর জন্য একটা মেসেজ রেকর্ড করে। শেষ দৃশ্যে আমরা সেই রোবটটিকে দেখি যার মধ্যে ক্রিস তার ব্রেন আপলোড করেছিল। সবাই তাকে মৃত মনে করে আবর্জনার মধ্যে ফেলে দিচ্ছিল, কিন্তু সে আসলে মারা যায়নি। একটা কুকুর যখন পানি খাচ্ছিল, তখন তার পানির মধ্যে আমরা ক্রিস্টের রোবটের প্রতিফলন দেখতে পাই। হয়তো ক্রিস এখনও বেঁচে আছে, হয়তো সে আবার ফিরে আসবে। আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।